আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ। চলছে কুইজ 2025-এর প্রথম রাউন্ড, এবং প্রথম রাউন্ডে অংশ নেবার জন্য আজ আমরা পেয়েছি বাংলাদেশের দূরবর্তী দুটো জেলা থেকে দুটি স্কুলকে। কারা এসছেন ঢাকার বাইরে থেকে, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। মোহাম্মদ ইয়াকুব হোসেন, দশম শ্রেণী, রংপুর জেলা স্কুল, রংপুর। মোহাম্মদ জারিফ জামান, দশম শ্রেণী, রংপুর জিলা স্কুল, রংপুর। আলাতুল সামিরা সিম্মি, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল, দশম শ্রেণী। ফাহাদ আহমেদ শাফি, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল, নবম শ্রেণী। পরিচয় পেলেন, এবারে বলে দেবার পালা যে আমাদের কুইজের নিয়মাবলী কি। নিয়মাবলী থাকছে আগের মতনই। আমরা যেটা করছি, দুটো ভাগে ভাগ করেছি আমাদের পুরো প্রতিযোগকে। নিয়ম থাকছে আগের মতনই, আমরা দুটো ভাগে ভাগ করেছি আমাদের প্রশ্ন পর্বকে। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, যেখানে দু দলই সুযোগ পাবেন আমাদের প্রশ্নের উত্তর দেবার, কিন্তু সেজন্য তাদেরকে আগে বাজার প্রেস করতে হবে। যারা আগে বাজার প্রেস করবেন তারা সুযোগ পাবেন উত্তর দেবার। বিভিন্ন বিষয় থেকে আমরা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। আর আমাদের দ্বিতীয় রাউন্ডে থাকবে কুইজ, যেখানে 1 মিনিট সময়ের মধ্যে আমরা 10টি দ্রুত প্রশ্ন করব। আমরা প্রশ্ন করব হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সংস্কৃতি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব, এই বিভাগগুলো থেকে। নম্বরের বন্টনের ব্যাপারটা তো আগেই বলেছি যে প্রতিটি সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর বিষয়ভিত্তিক রাউন্ডে। আর আমাদের কুইজ রাউন্ডে থাকবে 5 নম্বর করে প্রতিটি সঠিক উত্তরের জন্য। অলরাইট, ক্লিয়ার? তো শুরু করি আমরা আমাদের বিষয়ভিত্তিক রাউন্ডের প্রথম প্রশ্ন। প্রথমে যে বিষয় থেকে আমরা প্রশ্ন করব সেটি হচ্ছে বাংলাদেশ। আসছে বাংলাদেশ থেকে আমাদের প্রথম প্রশ্ন। পর্দায় দেখি কি থাকছে আমাদের জন্য। আমাদের প্রথম প্রশ্ন, 1952 সালে বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়। এই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদদের সম্মানে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে ভাস্কর্যটির নাম কি? সবার আগে দেখা যাচ্ছে টিম 2, অর্থাৎ আমাদের এখানে রংপুর জেলা স্কুল, তারা সবার আগে বাজার প্রেস করছেন। আপনাদের উত্তর? মোদের গরব। আচ্ছা, দেখি সুযোগটা। একই সঙ্গে বাজার প্রেস করেছেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। দেখি তারা কি উত্তর দেন, অন্য কোনো উত্তর দেন কিনা। মোদের গরব। শিওর মোদের গরব? এটা কি করে জানলেন যে এটা মোদের গরব? কোথায় দেখেছেন? এটা এক জায়গায় পড়েছিলাম, সেখান থেকেই আর কি জানা যে মোদের গরবটা। সেখান থেকে জানা যেটা মোদের গরব। আচ্ছা, দেখি এটা মোদের গরব কিনা। আমাদের মোদের কম্পিউটার কি বলে? মোদের কম্পিউটার যদি এগ্রি করে তাহলে দুদলই পেয়ে যাবেন 10 নম্বর করে। আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, মোদের গরব। ভেরি ওয়েল ডান। মোদের গরব এই ভাস্কর্যটির নকশা এবং এটি নির্মাণ করেছেন বাংলাদেশের খ্যাতিমান ভাস্কর শিল্পী অখিল পাল। এবং এই যে ভাস্কর্যগুলি দেখতে পাচ্ছি, এখানে আমরা ভাষার শহীদ আব্দুল জব্বার, শফিউর রহমান এবং আবুল বরকত, তাদের ধাতব মূর্তি রয়েছে। ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত চিত্র কিন্তু এটা দেয়ালে, এই যে চারিপাশে উপরে এবং নিচে মাটির টেরাকোটা করা আছে, সেখানে আন্দোলনের সময়কার চিত্রটা প্রস্ফুটিত হয়েছে। মোদের গরব। বাংলা একাডেমি যেখানে আছে, বাংলা একাডেমি প্রাঙ্গণের ভেতরে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। তো দেখা যাচ্ছে দুদলে দিয়েছেন সঠিক উত্তর, অতএব পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে দুদলই। ভেরি ওয়েল ডান। চল যেই বাংলাদেশ বিভাগ থেকে আমাদের পরের প্রশ্নে দেখি কোন প্রশ্ন অপেক্ষা করছে। 1948 সালের 25 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে তিনি অধিবেশনের সকল কার্য বিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি করেছিলেন। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করবার দাবি কে করেছিলেন? আমাদের কাছে 4টি অপশন আছে: তমিজউদ্দিন খান, সৈয়দ আজমত খান, ধীরেন্দ্রনাথ দত্ত, মনোরঞ্জন ধর। সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। উত্তরটি হবে ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, দেখে নিই এই উত্তরটি ধীরেন্দ্রনাথ দত্ত কিনা। তবে এটু বলতে পারি যে যিনি দাবিটি করেছিলেন তার ছবিটা এখানে আছে।
আমাদের কম্পিউটার বলছে অবশ্যই ধীরেন্দ্রনাথ দত্ত, ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল আপনাদের কাছে। চলে যাচ্ছি আমাদের পরের বিষয়ে, বাংলাদেশ থেকে ইতিহাস আসছে। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন দেখি কি থাকছে আমাদের জন্য। আমরা একটি ট্রিটি দেখতে পাচ্ছি, ট্রিটি অফ পিস। 1919 সালে স্বাক্ষরিত চুক্তিটি প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক অবসর ঘটায় এবং জার্মানির উপর কঠোর ক্ষতিপূরণ এবং ভূখণ্ডিক ক্ষতি আরোপ করে, যা 1930-এর দশকে নাৎসি ক্ষমতার উত্থানের কারণে হয় বলে বলা হয়। প্রশ্ন হচ্ছে এই চুক্তির নাম কি? সবার আগে বাজার প্রেস করছেন এ পাশে রংপুর জেলা স্কুল, রংপুর আপনাদের উত্তর। দ্বিতীয় ভার্সাই চুক্তি। দ্বিতীয় ভার্সাই চুক্তি। দেখা যাক এটা দ্বিতীয় ভার্সাই চুক্তি কিনা। লেখা আছে ট্রিটি অফ পিস। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি, ভেরি ওয়েল ডান। রংপুর জেলা স্কুল, দারুণ উত্তর। ভার্সাই চুক্তি এটা 28 জুন 1919 এই সময়টাতে হয়েছিল। ভার্সাইয়ের হল অফ মিরর্সে এই স্বাক্ষরটি হয়েছিল। ভেরি ওয়েল ডান। কোথায় পড়েছেন এই ভার্সাই চুক্তি নিয়ে? বাওবি বইয়ে ছিল, প্লাস অন্যান্য যে আমরা জিকে বইগুলো পড়ি ওখানে পেয়েছি। আচ্ছা, ভেরি গুড। রংপুর জেলা স্কুল, আপনাদের সাথে একটু গল্প করতে চাই, জানতে চাই আপনাদের কথা। প্রথমে ইয়াকুব হোসেন, আপনার কথা জানতে চাই। আপনার বড় হয়ে কি হবার ইচ্ছে? আমার বড় হয়ে মোটামুটি ইচ্ছে আছে যে একজন উপস্থাপক হওয়া। ও আচ্ছা, তাই? আর এর পাশাপাশি আমি যেহেতু বিতর্ক করি, এর জন্য এই বিষয়ে একটু টানটা একটু বেশি। আচ্ছা, খুবই ভালো। আপনাদের স্কুলে কি বিতর্ক ক্লাব আছে? জি, বিতর্ক ক্লাব অনেক সচল রয়েছে একই সাথে। আচ্ছা, আর আমাদের স্কুলে অন্যান্য বিভিন্ন ক্লাব রয়েছে, যেমন গণিত ক্লাব, বিজ্ঞান ক্লাব। সকল ক্লাবই আমাদের খুব ভালোভাবে চলছে। আর আমরা প্রতি বছরেই কোনো না কোনো একটি অনুষ্ঠান করে থাকি প্রত্যেকটি ক্লাবের আওতায়। জারিফ জামান, জারিফ, আপনার বড় হয়ে কি হবার ইচ্ছা, কি করতে চান ভবিষ্যতে? ভবিষ্যতে আমার ইচ্ছা আমি একজন স্থপতি হব। আচ্ছা, আর্কিটেক্ট হবেন, জি। খুব ভালো। তো এই স্থাপনা বা এই আর্কিটেকচার, এটা নির্মাণ করা বা এই ডিজাইনগুলো করা, এই যে ইচ্ছেটা, এটা আপনার মধ্যে জাগলো কেন? বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা দ্বিগুণেরও বেশি আনুমানিক। এখন সেই হিসেবে মানে আমাদের দেশে অনেক মানুষ এখনো গৃহহীন অবস্থায় আছে। তাদের মূলত একটা মাথা গোঁজার ঠাঁই হিসেবে ব্যবস্থা করে দেয়া। জি। এবং আমাদের জন্য এখন যেটা খুব জরুরি, আপনি যেটা বলেছেন রাইটলি সেইড, যে আমাদের যা জমির পরিমাণ তার চাইতে আমাদের জনসংখ্যার হার অনেক বেশি। ফলে আমাদের একটা প্রপার আরবান প্ল্যান লাগবে, গ্রামের জন্যও লাগবে, শহরের জন্যও লাগবে, যাতে এক জায়গায় আমরা অনেক মানুষ থাকতে পারি এবং সকল নাগরিক সুবিধা যেন পাই, একই সঙ্গে খেলার মাঠ পাই, স্কুল পাই, পড়ার জায়গা পাই। সুতরাং আমাদের যারা আর্কিটেক্ট আছেন তারা যদি প্রপারলি প্ল্যান করতে পারেন, আরবান প্ল্যানিং যেটা, এবং গ্রামের মধ্যেও, তাহলে যেটা হবে যে গ্রামে চাষাবাদযোগ্য যে জমি, যেটার উপরে এখন অনেক বেশি আমরা নির্ভর হয়ে যাচ্ছে আমাদের বসতি স্থাপনের জন্য, তখন সেটা লাগবে না। যদি আমরা যদি কমিউনিটি লিভিং করি, একটা বড় বিল্ডিং করে সেখানে যদি গ্রামের সবাই থাকে, তাহলে আমাদের চাষাবাদ করার জায়গাটা বেড়ে যাবে। তো সুতরাং এই ভাবনাগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে অল্প জায়গা থেকেও কিন্তু আমরা অনেক বেশি উৎপাদন করতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের আর্কিটেক্ট যারা আছেন তারা অনেক বড় ভূমিকা রাখতে পারেন। খুব ভালো লাগলো যে আপনি এইভাবে ভাবছেন। আপনি কোনো ক্লাবের সাথে জড়িত আছেন জারিফ? না স্যার, আমি কোনো ক্লাবের সাথে জড়িত না। অভিনন্দন, রংপুর জেলা স্কুল। আবারও কথা হবে আপনাদের সাথে। ফিরে যাই আমাদের মূল প্রশ্ন উত্তর পর্বে। পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, আপনাদেরকে আমরা খুব একটা বেশি পাইনি আমাদের কুইজের এই জায়গায়, এবং স্বাগত প্রথমেই আপনাদের জানাই। তারপরে জানতে চাইবো আপনাদের কাছে, ফাহাদ আহমেদ শাফি, আপনার কাছে জানতে চাইবো যে ফাহাদ, আপনার কি পরিকল্পনা, কি হতে চান বড় হয়ে? ভবিষ্যতে আমার চিকিৎসা পেশা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেগুলো করছি ইতোমধ্যে, আবৃত্তি, বিতর্ক এবং বাংলা নিয়েও কাজ করার ইচ্ছা আছে। বাহ, তো এই আবৃত্তি, বিতর্ক, বাংলা নিয়ে কাজ করে কি হবে আমাকে একটু বলেন তো।
এটা হচ্ছে আমার শখ, বা এই কাজগুলো করতে আমার ভালো লাগে। আচ্ছা, সেই জায়গা থেকেই আর কি এই কাজগুলো করার প্রতি একটা ভালোবাসা জন্মেছে, এবং তাই এই কাজগুলো নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হচ্ছে। এটা কি আমাদের ব্যক্তি জীবনে কোনো সাহায্য করবে, কি মনে হয় আপনার? হ্যাঁ, ব্যক্তি জীবনে আমাদের হচ্ছে কথা বলাটা কিন্তু সব জায়গায়ই দরকার। তো আমাদের যোগাযোগের দক্ষতাটা বৃদ্ধির জন্য, এবং কথা যেন আমরা ভালোভাবে নিজেদের অভিব্যক্তিটাকে প্রকাশ করতে পারি, তার জন্য জীবনের সর্বক্ষেত্রেই এই যোগ্যতাগুলো দরকার বলে আমি মনে করি। আরে বাহ, সাবাস, একদম সঠিক বলেছেন। আসতে চাই এবার আলাতুল জামিরা সিম্মির কাছে। সিম্মি, আপনার কি ইচ্ছা, বড় হয়ে কি হতে চান? আমি বড় হয়ে একজন পাইলট হতে চাই এবং অসংখ্য নারীর অনুপ্রেরণা হতে চাই, কারণ আমাদের বর্তমান বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা মানে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও নারীদের যে ভ্রান্ত ধারণাগুলো রয়ে গেছে যে আকাশ উড়ার মতন একটা স্বপ্ন তারা পূরণ করতে পারবে কিনা। তো আমি সেই বিষয়টি নিয়ে কাজ করতে চাই, এবং এছাড়াও অন্যান্য মানুষরা অনেকেই আছেন যারা মনে করেন কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ক্লাব নেতৃত্বের জন্য নারীরা হয়তো উপযুক্ত না। আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আকাশে যদি সে উঠতে পারে তাহলে সে নারী উন্নয়নের জন্য কাজ করতে পারবে এবং নেতৃত্ব প্রদান করতে পারবে। তো জানতে চাই পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, আপনাদের স্কুল সম্পর্কে। আপনাদের স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা সাংস্কৃতিক কার্যক্রম বা ক্লাব কার্যক্রম, এ ধরনের কার্যক্রম কি আছে? জি, আমাদের অন্য স্কুলের মতন আমাদের স্কুলেও ক্লাব কার্যক্রম রয়েছে, এবং পাশাপাশি আমাদের একটি বিতর্ক সংঘ আছে, পুলিশ লাইন্স আদর্শ বিতর্ক সংঘ। পাশাপাশি নাচ গান, বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে তারা যুক্ত আছেন, এবং টাঙ্গাইলে এমনকি টাঙ্গাইলের বাহিরেও হচ্ছে তাদের একটা কৃতিত্ব রয়েছে। তো সারা বাংলাদেশেও সম্মাননা পেয়েছেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় এই এক্সট্রা কারিকুলামে। তো আমাদেরও ওইরকম ক্লাব রয়েছে। পাশাপাশি আমাদের যে বিভিন্ন এক্সট্রা কারিকুলামে যে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, তো সেই বিষয়টাতেও আমাদের শিক্ষকরা জোর দিচ্ছেন। ভেরি ওয়েল ডান। অলরাইট, গল্প হলো অনেক, তো চলুন চলে যাই আবারও আমাদের প্রশ্ন উত্তরের পালায়। চলে যাই ইতিহাস বিভাগ থেকে আমাদের পরের প্রশ্নে, দেখি কি রয়েছে আমাদের জন্য। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি হাইরোগ্লিফিক নিয়ে। হাইরোগ্লিফিক হচ্ছে প্রাচীনতম লিখন পদ্ধতিগুলোর মধ্যে একটি, যেটা আবিষ্কৃত হয়েছিল একটি প্রাচীন সভ্যতায়। প্রশ্ন হচ্ছে কোন প্রাচীনতম সভ্যতায় এই হাইরোগ্লিফিক এই পদ্ধতিটি আবিষ্কৃত হয়েছিল? সবার আগে বাজার প্রেস করছেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতায় হাইরোগ্লিফিক, হ্যাঁ। সেখানে এই লিখন পদ্ধতির প্রচলন হয়েছিল, শিওর? হ্যাঁ। আচ্ছা, দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর, ঠিক আছে? এবং আমাদের কম্পিউটার বলছে আপনাদের উত্তর ভুল নয়, একেবারে সঠিক। প্রাচীন মিশরীয় সভ্যতা, প্রাচীন মিশরের যে গিজা রয়েছে, গ্রেট পিরামিড, এটা সহ, এই পিরামিডটা সহ আরো অন্যান্য পিরামিডে এবং তাদের যেগুলো প্রার্থনার স্থান, সেখানে এই হাইরোগ্লিফিক এই লেখন পদ্ধতিগুলো রয়েছে। সেখানে দেখা যায় পাথরের মধ্যে খোদাই করে তারা এই লিখন পদ্ধতিগুলো দিয়ে রেখেছেন, যেটা আমরা আজকে হাজার হাজার বছর পরে এসেও দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে তারা কি কি বলতে চাচ্ছে। ভেরি ওয়েল ডান। পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল পেয়ে গেলেন 10 নম্বর, আর এর সাথে শেষ হয়ে গেল ইতিহাস বিভাগ থেকে প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিভাগে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ভয়াবহ করোনা ভাইরাস, এটার অনেক রকম প্রজাতি আছে, ভ্যারিয়েশনস যেটাকে আমরা বলি, কিন্তু এর মধ্যে মাত্র 7টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। বিজ্ঞানীরা বলছেন যে ভাইরাসটি গঠন পরিবর্তন করে, এটার স্ট্রাকচার পরিবর্তন করে নতুন নতুন রূপ নেয় এবং সংখ্যা বৃদ্ধি করে। ফলে এটা আরও বেশি, যতদিন যাচ্ছে ভাইরাস কিন্তু এখনো পুরোপুরি নির্মূল হয়নি এবং এটা মাঝে মধ্যেই বিপজ্জনক হয়ে উঠছে। বিশেষজ্ঞরা নিশ্চিত করছেন যে এই ভাইরাস একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। প্রশ্ন হচ্ছে করোনা ভাইরাস, এটার আরেকটা নাম কি? দেখা যাচ্ছে সবার আগে বাজার প্রেস করছেন এপাশে রংপুর জেলা স্কুল। রংপুর জেলা স্কুল, আপনাদের উত্তর সার্স এনকভ 19। সার্স ইনকভ 19। আমরা সহজে কোন ভাষায় চিনি এটাকে? কোভিড-19। কোভিড-19। আচ্ছা, দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। উত্তর সঠিক হলে 10, ভুল হলে জরিমানা 5। আমাদের কম্পিউটার বলছে আরেকটা নাম হচ্ছে এনওসিভি, সার্স সিভিয়ার
অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আপনারা সার্স বলেছেন, জি। সুতরাং ধরে নিচ্ছি আপনাদের উত্তর সঠিক। অ্যাবসলিউটলি রাইট। 10 নম্বর, সার্স। এই করোনা ভাইরাসটার আরেকটা রূপ ছিল সার্স, যেটা ভাইরাসজনিত রোগ ছিল মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিনড্রোম বা মার্স। 2012 সালে এই মার্সের কারণে 885 জনের মৃত্যু হয়। এবং সার্স যেটা আরেকটা ভাইরাস যেটা ছিল, সার্স ভাইরাসের ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে যে বাদুড় থেকে এবং পরে গন্ধগোকুল থেকে এই ভাইরাস মানবদেহে প্রবেশ করেছে। আর তার আগে যেটা ছিল মার্স ভাইরাস, সেটা এসেছিল উট থেকে বলা হয়। সঠিক উত্তর দিয়েছেন রংপুর জেলা স্কুল রংপুর। 10 নম্বর চলে গেছে আপনাদের খাতায়। দেখে নিই বিজ্ঞানের পরের প্রশ্নে কি আছে। বিজ্ঞান বিভাগ থেকে আমাদের দ্বিতীয় প্রশ্ন। অনেক রকম অ্যাপস আছে বা সাইট আছে, যেমন নেটফ্লিক্স, ইউটিউব, হুলু, ভেবো, টেড, অনেক রকম সাইট আছে। ইন্টারনেটের উচ্চ গতি এবং স্মার্ট টিভির বদৌলতে এই সাইটগুলো বা অ্যাপসগুলো বিনোদন হিসাবে এখন মানুষের কাছে খুবই জনপ্রিয়। প্রশ্ন হচ্ছে, এই ধরনের যে সাইট যেগুলো আমাদের এন্টারটেইন করে, যেখানে মুভি থাকে, সিরিজ থাকে, ডকুমেন্টারি থাকে, এই ধরনের সাইটগুলোকে কি নামে ডাকা হয়? সবার আগে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। ওটিপি প্ল্যাটফর্ম। আচ্ছা ঠিক আছে, আমি আসবো আপনাদের কাছে। তার আগে একটু রংপুর জেলা ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্ম। আর আরেকটা কথা ওইটাকে বলে, আরেকটা নামে এটাকে আমরা চিনি এগুলোকে, বা খুব সহজ করে বললে এগুলি, বিশেষ করে এগুলি কি ধরনের সাইট, ওয়েব কি ধরনের সাইট বলা হয় এগুলোকে? এন্টারটেইনমেন্ট। এন্টারটেনমেন্ট সাইট। আচ্ছা, আপনারা বলেছেন ওটিটি। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। এগুলো হচ্ছে মূলত ভিডিও স্ট্রিমিং সাইট, কিন্তু একই সঙ্গে আমরা এটাকে চিনি ওটিটি সাইট হিসাবে, ওভার দ্য টপ। ওটিটির পূর্ণ ইলাবোরেশন হচ্ছে ওভার দ্য টপ, ওটিটি প্ল্যাটফর্ম। অর্থাৎ যেই প্ল্যাটফর্মগুলিতে, যে অ্যাপসগুলি থেকে ভিডিও স্ট্রিম করা হয়, তাদের ওখানে ভিডিও থাকে, আমরা লগ ইন করে যা যা দেখতে চাই ক্লিক করলেই ওই ভিডিওটা আমরা দেখতে পাই। তো পৃথিবীর সবচেয়ে ভিডিও স্ট্রিমিং সাইট যেটা জনপ্রিয়, অবশ্যই ইউটিউব, আমাদের বাংলাদেশেও অত্যন্ত জনপ্রিয়। অলরাইট, দুদলই আপনারা ওটিপি বলেছেন, ওপিটি বলেছেন, মেনলি বলতে চেয়েছেন ওটিটি। আমি ধরে নিচ্ছি আপনাদের ইন্টেনশনটা আমি বুঝতে পেরেছি, সুতরাং আমি মনে করি দুদলই সঠিক উত্তর দিয়েছেন। দুদলের জন্য 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। অলরাইট, তো এই ভিডিও স্ট্রিমিং সাইটের পরে চলে যাই আমাদের পরের বিষয়। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আমাদের প্রথম প্রশ্ন, দেখি কি আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রখ্যাত বাংলা উপন্যাস, যা 1866 সালে প্রথম প্রকাশিত হয়। উপন্যাসটার অন্যতম প্রধান চরিত্রের নাম হচ্ছে নবকুমার। এটি একটি রোমান্টিক অ্যাডভেঞ্চার উপন্যাস, যেখানে প্রেম, প্রবঞ্চনা এবং নাটকীয় ঘটনাবলী রয়েছে। প্রশ্ন হচ্ছে, বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসটির নাম কি? বাজার প্রেস করছে রংপুর জেলা স্কুল। দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী বলেছেন রংপুর জেলা স্কুল। একই সঙ্গে বাজার প্রেস করেছে পুলিশ লাইন স্কুল। কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা। দুদল দুটো আলাদা আলাদা উত্তর দিয়েছেন। দুর্গেশ নন্দিনী নাকি কপালকুণ্ডলা নাকি অন্য কোন উপন্যাস, দেখা যাক। একদল তো ভুল বলছে শিওর, কারণ এদিকে রংপুর জেলা স্কুল বলছেন দুর্গেশ নন্দিনী, আমাদের পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল তারা বলছেন কপালকুণ্ডলা। দেখে আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটা হচ্ছে আসলে কপালকুণ্ডলা। ভেরি ওয়েল ডান। পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, কপালকুণ্ডলা। বাংলা সাহিত্যের প্রথম দিককার সফল রোমান্টিক উপন্যাসগুলোর মধ্যে একটি এই কপালকুণ্ডলা। এবং বাংলা সাহিত্যের যত ক্লাসিক উপন্যাস আছে, ক্লাসিক গ্রন্থ আছে, তার মধ্যে কপালকুণ্ডলাকে অন্যতম একটি ক্লাসিক সাহিত্য রচনা হিসেবে দেখা হয়। পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল আপনাদের দলে খাতায়। দুঃখিত, রংপুর জেলা স্কুল 5 নম্বর জরিমানা হয়ে গেল আপনাদের। সাহিত্য বিভাগ থেকে আমাদের পরের প্রশ্ন, দেখি কি আসছে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, ইচ্ছা নামের একটা কবিতা তিনি লিখেছেন। কবিতাটা খুবই ইন্টারেস্টিং। মনা রে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস।
ঘাস কি হবে, বেচবো কাল, চিকন সুতোর কিনবো জাল। জাল কি হবে, নদীর বাঁকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে। মাছ কি হবে, বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে। বোনকে দেব পাটের শাড়ি, মাকে দেব রঙিন হাড়ি। দারুণ একটা কবিতা, এবং এটা আমাদের স্কুলে বইতেও আছে। প্রশ্ন হচ্ছে, যার ছবি দেখতে পাচ্ছি এবং যে বিখ্যাত কবি এই ইচ্ছা নামের কবিতাটা লিখেছেন, সেই কবির নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, আহসান হাবিব। কবি আহসান হাবিব। শিওর? জি। কিন্তু আমাদের কম্পিউটার নিশ্চিত কি একটু দেখি, আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে, আচ্ছা কম্পিউটার আপনাকে 4টা অপশন দিয়েছে, আপনার উত্তর এখনো নেয়নি। কম্পিউটার বলছে হতে পারে শামসুর রহমান, হতে পারে আহসান হাবিব, হতে পারেন জসিমউদ্দিন, হতে পারেন ফররুখ আহমেদ। চাইলে আপনাদের উত্তর এখন চেঞ্জ করতে পারেন। না, পরিবর্তন করছি না। পরিবর্তন করছেন না, আহসান হাবিব এই উত্তরের সঙ্গেই থাকছেন। হ্যাঁ। আচ্ছা দেখা যাক আপনাদের উত্তর আপনাদেরকে 10 নম্বর ঋণে দেয় না জরিমানা 5, কোনটা করে? কম্পিউটার বলছে তিনি হচ্ছেন আহসান হাবিব। ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান। পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, সুপার ব্রিলিয়ান্ট। দুভাবেই চিনেছেন, ছবি দেখে এবং তার কবিতা পড়ে। 1917 সালের 2 ফেব্রুয়ারি তার জন্ম, এবং 1950 সালের 10 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের অত্যন্ত নামকরা কবি তিনি, সাহিত্যিক তিনি, এবং বাংলাদেশের একটি পত্রিকা যেটি ছিল দৈনিক বাংলা, সেই দৈনিক বাংলা পত্রিকার তিনি সাহিত্য সম্পাদক ছিলেন, এবং সাহিত্য অঙ্গনে যারা লেখালেখি করতেন তাদের অভিভাবক হিসেবে কবি আহসান হাবিব দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন, এবং অনেক বড় বড় সাহিত্যিককে অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদেরকে সাহস দিয়েছেন। 1978 সালে তিনি 21শে পদক লাভ করেন, এবং 1994 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে তিনি ভূষিত হন। কবি আহসান হাবিব। ভেরি ওয়েল ডান পুলিশ লাইন্স, 10 নম্বর আপনাদের দলের খাতায়। আর এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের সাহিত্য বিভাগ থেকে প্রশ্ন। দেখা যাক, চলে যাই পরের বিভাগে। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়, দেখি কোনটা আসছে। বরফ, ধুলো এবং শিলার উপাদান দিয়ে গঠিত, তাদের প্রায়ই বলা হয় ময়লা তুষার গোলা। তারা দীর্ঘ উপবৃত্তাকার পথে সূর্যের চারপাশে কক্ষপথে থাকে। এই যে বিবরণ দিলাম যার, এবং যার ছবি দেখতে পাচ্ছি, এই জিনিসটিকে কি বলা হয়? সবার আগে বাজার প্রেস করছে রংপুর জেলা স্কুল। এটা ধূমকেতু। কোথায় পড়েছেন, কিভাবে জানলেন যে এটা ধূমকেতু? এটা আমাদের 8ম শ্রেণীর বিজ্ঞান বইয়ে আমরা এটা পড়েছি। 8ম শ্রেণীর বিজ্ঞান বইয়ে পড়েছেন ধূমকেতু। আচ্ছা দেখে নিই যেটা পড়েছেন ক্লাস 8-এ সেটা ঠিক মতো মনে আছে কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি আসলে ধূমকেতু। ভেরি ওয়েল ডান। ধূমকেতু যেটার ইংরেজি নাম হচ্ছে কমেট। এটি চওড়ায় 100 মিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে, বিশাল লম্বা হতে পারে। এর সারফেস বা তলদেশ শুষ্ক ধুলোময় বা পাথুরে, অর্থাৎ বরফ পাথরের ভাঁজে ভাঁজে থাকে। ডার্টি স্নোবল তত্ত্ব মতে নিউক্লিয়াসে 85% বরফ থাকলে তাকে ধূমকেতুর নিউক্লিয়াস বলা যাবে। এরকম স্বল্প ভরের কারণে নিউক্লিয়াসটি গোলাকার না হয়ে অনিয়মিত আকৃতির হয়ে থাকে। ভেরি ওয়েল ডান রংপুর জেলা স্কুল, পেয়ে গেছেন 10 নম্বর। ভূগোল বিভাগ থেকে আমাদের দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়, দেখি কোনটি আছে। আমাদের পরের প্রশ্ন, এটি রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা। এটি ক্যানিস মেজর নক্ষত্র মণ্ডলে অবস্থিত এবং পৃথিবী থেকে প্রায় 8.6 আলোকবর্ষ দূরে। এই প্রধান তারাটির পাশে একটি হালকা সঙ্গী তারা আছে। প্রশ্ন হচ্ছে এই তারাটির নাম কি, বা কি নামে আমরা জানি? সবার আগে বাজার প্রেস করছেন রংপুর জেলা স্কুল। এটা কালপুরুষ হতে পারে। কালপুরুষ। আচ্ছা আমি দেখি পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, আপনাদের কাছে আসি। কি মনে হয় কি এটি? আপনাদের উত্তর কালপুরুষ নক্ষত্রমণ্ডল। কালপুরুষ নক্ষত্র মণ্ডল। আচ্ছা দেখি আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে
সিরিয়াস, যেটাকে ডগ স্টারও বলা হয়। দেখেন, আপনি যদি খেয়াল করেন মনে হবে নিচে পা দুটো এবং উপরে পাটটা মুখের মতন, এটা দেখতে ডগের মতন বলে এটাকে ডগ স্টারও বলা হয়। প্রাচীন সভ্যতায় এই সিরিয়াসের গুরুত্ব ছিল অনেক, এবং বিভিন্ন সাংস্কৃতিক, পৌরাণিক, জ্যোতির্বৈজ্ঞানিকভাবে এটা গুরুত্বপূর্ণ। এবং এই তারা যখন দেখা যেত সেটা দেখে দেখে অনেকে আবার অনেক কিছু অনুমান করতেন, ভবিষ্যৎবাণী করতেন, ঠিক আছে। সেজন্য পৌরাণিক বিভিন্ন কাহিনীতে এই ডগ স্টার বা সিরিয়াস এই নক্ষত্রমণ্ডলীর কথা বলা আছে। দুঃখিত রংপুর জেলা স্কুল, দুঃখিত পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয়, দুদলই ভুল উত্তর দিয়েছেন, দুদলের জরিমানা হয়ে গেল 5 নম্বর করে। চলো যে পরের বিষয়, যেটি হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। বরফের ওপর খেলা এই খেলাটিতে স্কেটারদের দুটি দল প্রতিপক্ষের জালে একটি পাক মেরে গোল করার চেষ্টা করে, যেটা দিয়ে খেলে এবং যেটাকে জালে ফেলে, দুটো ছবি এখানে আছে। প্রশ্ন হচ্ছে এই খেলাটির নাম কি? সবার আগে বাজার প্রেস করছেন রংপুর জেলা স্কুল, রংপুর। এই খেলাটিকে মূলত আইস হকি বলা হয়। আইস হকি বলা হয়। আচ্ছা, দেখিনি, আপনাদের উত্তর সঠিক হলে পাবেন 10 নম্বর, ভুল হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। এটিকে বলা হয় আসলে আইস হকি। ভেরি ওয়েল ডান রংপুর জেলা স্কুল। আইস হকি হচ্ছে বরফের উপর খেলা, এবং এটা খুব দ্রুত গতিতে খেলে, স্কেট করতে থাকে এবং খুব স্পিডে এটা খেলে, যেখানে দুটি দল একটি ছোট রাবার পাক এবং লাঠি স্টিক, হকির মতন স্টিক থাকে, সেই স্টিক ব্যবহার করে তারা নেট থাকে, গোল পোস্টে গোলকিপারও থাকেন দাঁড়িয়ে, এবং সেখানে তাদের কাজ হচ্ছে নেটে এই পাকটাকে, রাবারের পাকটাকে ভেতরে ঢুকানো, এবং যে দল যত বেশি ঢুকাতে পারবেন, গোল করতে পারবেন, সে দল উইনার হবে। ভেরি ওয়েল ডান রংপুর জেলা স্কুল। 10 নম্বর প্রথমেই চলে গেল আপনাদের। এবারে আমাদের খেলাধুলা বিভাগের দ্বিতীয় প্রশ্ন। মিলানে অপেরা হাউসে লা স্কালায় দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছেলেদের বিভাগে বর্ষসেরা ফুটবলার পদক বিজয়ী লিওনেল মেসি। 2016 সাল থেকে এটা প্রচলন শুরু হয়েছে ফিফা দ্য বেস্টের, এবং 32 বছর বয়সে মেসি এটা তুলেছেন। প্রশ্ন হচ্ছে ফিফার দ্য বেস্ট পুরস্কারটি প্রথম দুবারে বিজয়ী ছিলেন কে? সবার আগে বাজার প্রেস করছে রংপুর জেলা স্কুল। লিওনেল মেসি। লিওনেল মেসি হবে জি, জি, উত্তর জি। বলছেন। দেখে নেই সঠিক উত্তর কিনা। প্রথম দুবারে বিজয়ী ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি পরে পেয়েছেন, কিন্তু প্রথম দুবার পেয়েছেন রোনালদো। দুঃখিত রংপুর জেলা স্কুল, ভুল উত্তর, আপনাদের জরিমানা হয়ে গেল 5। আর এর সাথে সাথেই আমাদের বিষয়ভিত্তিক রাউন্ডের শেষ পর্যায়ে চলে এলাম। এবার চলে যাব আমরা আমাদের পরের রাউন্ডে, সেটি হচ্ছে কুইক কুইজ। 1 মিনিট সময়ে 10টি প্রশ্ন, এবং প্রথম সুযোগ থাকবে এ পাশে আমাদের রংপুর জেলা স্কুলের জন্য। রংপুর জেলা স্কুল, আপনাদের জন্য 1 মিনিট সময় এবং 10টি প্রশ্ন আসছে পর্দায়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কার্টুন টম ও জেরি নির্মাণ করেন কারা? পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? সূর্য। মহাভারত মহাকাব্যের লেখক কে? মহাভারত মহাকাশে সর্বপ্রথম নভোচারী পাঠায় কোন দেশ? সোভিয়েত ইউনিয়ন। ব্রহ্মপুত্র নদের উৎপত্তির স্থল কোন দেশ? ব্রহ্মপুত্র। চীন। চীন। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক নারী দিবস। FIFA ফিফা এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ড। হ্যারি পটার সিরিজের লেখকের নাম জেকে কি? রাউলিং। জেকে রাউলিং। পৃথিবীর সবচেয়ে বড় সাহারা। মরুভূমি সাহারা। কার্টুন টম জেরি নির্মাতা কারা? পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র মহাভারত। শুক্র। শুক্র। মহাভারত মহাকাব্যের লেখক কে? পাস। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল চীন। চীন। আন্তর্জাতিক নারী দিবস 26 জুন। 26 জুন। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ? গ্রিনল্যান্ড দ্বীপ। ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখিনি কটি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি আমরা রংপুর জেলা স্কুল রংপুরের কাছ থেকে। আমাদের কম্পিউটার বলছে টম অ্যান্ড জেরি
নির্মাণ করেছেন উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য, সঠিক উত্তর। মহাভারত লিখেছেন ঋষি বেদ ব্যাস। মহাকাশে সর্বপ্রথম নভোচারী পাঠায় সোভিয়েত ইউনিয়ন, রাইট। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল চীন। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, 26 জুন নয়। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ড, সঠিক উত্তর। হ্যারি পটার, জে.কে. রাউলিং। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি। তো দেখা যাচ্ছে যে আমরা 3টি প্রশ্নের উত্তর পাইনি, কিন্তু 7টি প্রশ্নের উত্তর পেয়েছি। অতএব রংপুর জেলা স্কুল আপনারা পেয়ে যাচ্ছেন 35 নম্বর। অভিনন্দন। পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, আপনাদের 1 মিনিট সময়। আপনারা জানেন যে 1 মিনিট আমরা 10টা প্রশ্ন করব এবং সেই প্রশ্নের পালা শুরু হচ্ছে এখন। বিগ ব্যাং থিওরি কোন বিষয়ে ব্যাখ্যা দেয়? মহাবিশ্বের সৃষ্টি। মহাজাগতিক সৃষ্টি। প্রকৃতির সবচেয়ে কঠিন বস্তু কোনটি? হীরক। হীরক। বিখ্যাত সামুরাই যোদ্ধারা কোন দেশে কোন জায়গায় অধিবাসী ছিলেন? মিশর। সামুরাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? সামুরাই ইসরায়েল। ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1939। 1939। আফ্রিকার সবচেয়ে বড় দেশ কোনটি? আফ্রিকা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালন করা হয়? 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর। ভ্লাদিমির লেনিন কোন দেশের বিখ্যাত নেতা? ভ্লাদিমির লেনিন। লর্ডস ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? ভারত। ভারত। অগ্নিবীণা কাব্যগ্রন্থের লেখক কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। এশিয়ার বৃহত্তম মরুভূমি? সাহারা মরুভূমি। এশিয়ার সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি। প্রকৃতির সবচেয়ে বিখ্যাত সামুরাই যোদ্ধারা কোন দেশের অধিবাসী ছিলেন? ইসরায়েল। সামুরাই ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলছেন আফ্রিকার সবচেয়ে বড় দেশ। আফ্রিকার সবচেয়ে বড় দেশ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালন করা হয়? 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর। ভ্লাদিমির লেনিন কোন দেশের বিখ্যাত নেতা? রাশিয়া। রাশিয়া। লর্ডস ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? লর্ডস। যুক্তরাজ্য। লর্ডস যুক্তরাজ্য। আচ্ছা, এশিয়ার বৃহত্তম মরুভূমি? সাহারা মরুভূমি। এশিয়ার বৃহত্তম মরুভূমি। আফ্রিকার সবচেয়ে বড় দেশ? দক্ষিণ সুদান। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নেই কটা প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। আমাদের কম্পিউটার বলছে বিগ ব্যাং থিওরি হচ্ছে মহাবিশ্ব উৎপত্তি, রাইট আনসার। পৃথিবীর সবচেয়ে কঠিন বস্তু হীরা। সামুরাই। সামুরাই হচ্ছে জাপান, সোর্ড নিয়ে যারা যুদ্ধ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে, সঠিক উত্তর। আফ্রিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, রাইট আনসার। ভ্লাদিমির লেনিন রাশিয়ার নেতা ছিলেন, সঠিক উত্তর। লর্ডস শেষ মুহূর্তে বলেছেন ইংল্যান্ড, লন্ডনে হচ্ছে এই ক্রিকেট স্টেডিয়াম। অগ্নিবীণা অবশ্যই কাজী নজরুল ইসলামের রচনা। আর এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি। গোবি মরুভূমি। দেখা যাচ্ছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি প্রশ্নের উত্তরও আপনাদের কাছ থেকে পেয়েছি। 3টি প্রশ্নের উত্তর পাইনি। অতএব পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল আপনারাও পেয়ে যাচ্ছেন 35 নম্বর। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের এই আয়োজন। তবে আপনাদেরকে বলে দিতে চাই যে আমাদের এই কুইজের সম্পর্কে যদি আপনারা জানতে চান, আমাদের পর্বগুলো দেখতে চান এবং কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে কুইজ। এটা দিকে সার্চ দিলেই আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। আপডেট থাকতে হলে জাস্ট সাবস্ক্রাইব করে নিন। আর চাইলে আপনারাও কিন্তু আমাদের সাথে যোগ দিতে পারেন এই কুইজে। যেভাবে রংপুর জেলা স্কুল এবং পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল অংশ নিয়েছে, আপনারা অংশ নিতে পারেন। সেজন্য যেটা করতে হবে, আপনাদের স্কুল থেকে 2 জন কুইজারকে নির্বাচন করতে হবে। নির্বাচন করবার পরে তাদের নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার সব সহ স্কুলের প্যাডে লিখে প্রধান শিক্ষক বা শিক্ষয়িত্রী তিনি পাঠিয়ে দিবেন সেই আবেদন আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানা প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের আলাতুল সামিরা সিম্মি 10ম শ্রেণীর ছাত্রী এবং ফাহাদ আহমেদ শফি, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট
90 নম্বর। অভিনন্দন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল এবং রংপুর জেলা স্কুল রংপুরের মোহাম্মদ ইয়াকুব হোসেন এবং জারিফ জামান, দুজনই 10ম শ্রেণীতে পড়ছেন। তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 80 নম্বর। অভিনন্দন রংপুর জেলা স্কুল রংপুর, উভয় দলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে যারা রইলেন আমাদের সাথে, দেখলেন এই আজকের কুইজ। যেটা আমরা বলছিলাম অনুষ্ঠানের মাঝখানে, যে আমাদের জীবনে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সফট স্কিল শেখা। পড়াশোনা তো শিখবই, পড়াশোনা তো করবই, কিন্তু তার পাশাপাশি বিভিন্ন রকম কার্যক্রমে অংশ নেওয়াটা এখন খুব জরুরি। কারণ আগামীর দিনে এগিয়ে যেতে হলে, সেটা পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হলে, এখন থেকে আমাদের অনেকগুলো সফট স্কিল নিজেদের ভেতর তৈরি করতে হবে। এবং সেটা করা সম্ভব যখনই আমরা স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই যেমন ডিবেট করা, কুইজ করা, আবৃত্তি করা, বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো করা, গার্লস গাইড করা, স্কাউট করা, এগুলো অত্যন্ত জরুরি। এবং এ ধরনের কার্যক্রমের সাথে আমরা যত বেশি জড়িত থাকব, আমাদের সফট স্কিল তত বেশি বাড়তে থাকবে এবং আগামীতে আমাদের ভালো করবার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেল, আমাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।